Dear viewers, welcome to PRC Foundation. How are you? Hope that you are well by the grace of Almighty Allah. I'm Ruhul Huda. However, আমি এখন তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা নিয়ে। আমরা এই পার্টে একটি কবিতা আলোচনা করব, যে কবিতা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কবিতাটি লিখেছেন জন মিল্টন। তো জন মিল্টন সম্পর্কে কিছুটা জেনে নিই। জন মিল্টন হচ্ছেন ইংরেজি সাহিত্যের ইপিক পোয়েট। তাকে ইপিক পোয়েট হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি 1608-এ জন্মগ্রহণ করেন এবং 1674-এ মৃত্যুবরণ করেন, অর্থাৎ 1608 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1674 সালে তিনি মৃত্যুবরণ করেন। ইংরেজি সাহিত্যে তার অনবদ্য দুটি ইপিক পোয়েম আছে। প্যারাডাইস লস্ট জন মিল্টন লিখেছেন 1667-এ, অর্থাৎ 1667 সালে, এবং প্যারাডাইস রিগেইন লিখেছেন 1671-এ, অর্থাৎ 1671 সালে। তো অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি হচ্ছে একটি সনেট। তিনি সনেট আকারে এই কবিতাটিতে তার পার্সোনাল যে ভোগান্তি, তিনি যে ব্যক্তিগতভাবে যেই ভোগান্তিটা ভোগ করছেন, সেটি তিনি আসলে এই কবিতায় বর্ণনা করেছেন। অন হিজ ব্লাইন্ডনেস কবিতা সনেট, এটা আগে বলেছি। সনেট এখানে 14 লাইন আছে, 14 লাইনের কবিতা। আর এখানে দুটি পার্ট আছে, অক্টেভ এবং সেস্টেড। অক্টেভে কবি তার পার্সোনাল যে ফ্রাস্ট্রেশন, অন্ধত্ব বরণ করার জন্য যে ফ্রাস্ট্রেটেড তিনি হয়ে গেছেন, সেটার ভাবধারাটি তুলেছেন, এবং সেস্টেডে তার শেষ করেছেন বর্ণনা দিয়ে যে আসলে না, অন্ধত্ব হতেই পারে, এটা গডকে দোষারোপ করা যাবে না। তার ফ্রাস্ট্রেটের কারণটা তিনি এখানে শেষ করেছেন সেস্টেডে। তো চলো, অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়বো, অর্থ জানবো, এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে আমরা দেখবো কবিতাটিতে তিনি কি বলেছেন। তো দেখো, when I consider how my light is spent, year half my days in this dark world and wide. তিনি বলছেন when I consider, অর্থাৎ তিনি চিন্তিত হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে তিনি বলছেন যে আমি ভাবি কিভাবে আমার how my light is spent, কিভাবে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, খরচ করে ফেলেছি। ইরে হাফ মাই ডেইজ, অর্ধেক জীবন পার করার পূর্বেই। এখানে প্রশ্ন হতে পারে যে তিনি কিভাবে জানলেন যে তিনি অর্ধেক জীবনটা পার করার পর তিনি অর্ধত্ব বরণ করেছেন। আসলে খ্রিস্টানিটিতে এটি বিলিভ আছে, হ্যাঁ, 70 বছর বয়সটা তাদের আয়ুকাল, এটা তারা বিলিভ করে থাকে খ্রিস্টানিটিতে। সো জন মিল্টন যেহেতু খ্রিস্টান ছিলেন, সেহেতু তার বিশ্বাস অনুযায়ী তিনি বলছেন যে আমার অর্ধেক বয়স পার হওয়ার পর বা পূর্বেই আমি কেন অন্ধত্ব বরণ করলাম, আমি এটা নিয়ে ভাবছি কিভাবে আমার অন্ধত্ব চলে আসলো বা কিভাবে আমার দৃষ্টিশক্তি হারালাম, এটা বলছেন। তারপর কি, ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড, এই প্রশস্ত বিশাল পৃথিবী, অন্ধকার পৃথিবীতে, অর্থাৎ তিনি যখন অন্ধত্ব বরণ করেন তখন তো তিনি আর কিছু দেখতে পান না, অন্ধকার ছাড়া। তাই তিনি বলছেন যে ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড, বিশাল পৃথিবীতে তিনি অন্ধত্ব বরণ করেছেন, যে কিছুই দেখতে পান না, অন্ধকার, তার কাছে সবকিছুই অন্ধকার। তারপরে and that one talent which is dead to hide lost with me useless. তারপর কি বলছে, and that one talent, এখানে ট্যালেন্ট বলতে বলে রাখি, তাকে যে কাব্যিক প্রতিভা দেওয়া হয়েছিল সেটাকে তিনি বলছেন যে ওয়ান ট্যালেন্ট, সেই প্রতিভা যে which is dead to hide, সেটা তার অন্ধত্ব বরণের সাথে সাথে মুছে গেছে। আর কি হয়েছে, লস্ট উইথ মি ইউজলেস, অর্থাৎ তিনি যেমন অব্যবহৃত হয়েছেন, তার প্রতিভাও অব্যবহৃত হিসেবে পড়ে আছে। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে তিনি অন্ধত্ব বরণ করার পর যখন চোখ আছে কিন্তু দেখতে পান না, তার কাব্যিক প্রতিভাও আছে কিন্তু তিনি তা ব্যবহার করতে পারছেন না, ইউজলেস হিসেবে আছে, সেটা তিনি বলছেন। তারপর দো মাই সোল মোর বেন টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার, এখানে কি বলছেন, যদিও আমার হৃদয়, আমার আত্মা সেদিকে ঝুঁকে আছে, টু সার্ভ সেবা করতে, মাই মেকার, কার সেবা, প্রভুর সেবা, প্রভুর সেবা করতে তিনি তার হৃদয়ে যে ঝুঁকি আছে, কিসের মাধ্যমে, দেয়ার উইথ বলতে এখানে তিনি ট্যালেন্টকে বোঝাচ্ছেন। ট্যালেন্টটা কি, ট্যালেন্ট হচ্ছে, আগে বলেছি যে ট্যালেন্ট হচ্ছে তার কাব্যিক প্রতিভা, যে প্রতিভা তাকে গড দিয়েছিলেন, তার ব্যবহারের মাধ্যমে প্রভুর সেবা করার কথা তিনি এখানে উল্লেখ করছেন। তারপর দেখো, and present my true account lest he return in child, তারপর তিনি কি বলছেন, আর আমি উপস্থিত হব আমার সত্যিকার হিসাব নেই। সত্যিকার হিসাব বলতে তাকে যে ট্যালেন্ট
দেওয়া হয়েছিল সেই ট্যালেন্টের কতটুকু ব্যবহার করেছেন কতটুকু ব্যবহার করেননি সেই হিসাবটা নিয়ে তিনি যখন শেষ বিচারে অর্থাৎ আমরা বলতে পারি কিয়ামতের দিনে আর কি উপস্থিত হবেন, সেখানে তিনি চিন্তিত যে প্রভু তাকে বা ঈশ্বর তাকে তিরস্কার কি করবেন কিনা, যে আমি কতটুকু ব্যবহার করছি। তারপর বলছেন ডথ গড এক্সর্ট দ্য লেবার লাইট ডিনাইট, এখানে প্রশ্ন করছেন, এখানে নোট অফ ইন্টারগেশন কি বলছেন, ডথ গড এক্সর্ট দ্য লেবার লাইট ডিনাইট আই ফন্ডলি আস্ক। ফন্ডলি বলতে এখানে ফুলিশলি, তিনি কি বলছেন, আমি বোকার মতো প্রশ্ন করলাম কি ঈশ্বর কি যথাযথ হিসাব নেবেন অন্ধকার দেওয়ার পর, এখানে তাই বলছেন যে ডট বলতে এখানে ডাজ গড এক্সার্ট, এক্সার্ট এখানে দাবি করা, ঈশ্বর কি তার কাছে দাবি করবে যে তাকে যে ট্যালেন্ট দেয়া হয়েছে সেই ট্যালেন্টের কতটুকু আর কি ব্যবহার করেছে। তারপর কি বলছে, লাইট ডিনাইট, অন্ধত্ব দেওয়ার পর তিনি বলছে অন্ধ করার পর কি তার কাছে দাবি করবেন যে ট্যালেন্ট দিয়েছেন তার যথাযথ ব্যবহার, তিনি প্রশ্ন করছেন নিজের কাছে, গডকে প্রশ্ন করছেন। তারপর কি, but patience to prevent that murmurs on replies, God doth not need either man's work or his own gifts. But patience বলতে ধৈর্য, যেহেতু বলছে কি patience to prevent that murmur, প্যাশেন্স তাকে উত্তর করছে। আমরা তো জানি প্যাশেন্স ধৈর্য, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সো এটা তো প্রশ্নের উত্তর করতে পারে না, সুতরাং তিনি এখানে পার্সনিফাই করে বলছেন যে প্যাশেন্স তার মানে সোল অফ প্যাশেন্স নিজে নিজেই তার প্রশ্নের উত্তর করছে গুঞ্জন ধ্বনিতে। সোন রিপ্লাইজ বলতে দ্রুত, খুব দ্রুতই জবাব দিচ্ছে কি গড ডথ নট নিড, মানে ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, এইদার ম্যানস ওয়ার্ক মানুষের কাজ, অর অথবা হিজ অন গিফটস, এখানে অন গিফটস বলতে প্রভু যে তাকে ট্যালেন্ট দিয়েছেন সেই ট্যালেন্ট এটা গিফট, এই গিফটের পরিবর্তে বিনিময় স্বরূপ যে তিনি সেবা করেছেন কিনা সেই সেবা মানে এটা তার মানে গডের প্রয়োজন নাই, তিনি এটা বলতে চাচ্ছেন। কে বললো এটা, সোল অফ পেশেন্স, অর্থাৎ এখানে সোল অফ পেশেন্স বলতে পেশেন্সকে পার্সনিফাই করে বোঝানো হয়েছে। তারপর কি বলছেন, বলছেন হু বেস্ট বেয়ার হিজ মাইল্ড ইয়োক দে সার্ভ হিম বেস্ট, অর্থাৎ তিনি বলছেন তারাই উত্তম আনুগত্যকারী যারা প্রভুর দেয়া ভারত্ব বা দায়িত্ব হালকাভাবে নিয়ে যথাযথ পালন করে, এবং তারাই প্রভুর মানে আনুগত্য করে বা সেবা করে, তারাই উত্তম। তারপর কি বলছেন, হিজ স্টেট ইজ কিংলি, তার অবস্থান কি রাজকীয়, থাউজেন্ডস অ্যাট হিজ ব্রিডিং স্পিরিট, এখানে থাউজেন্ডস বলতে অসংখ্য বোঝানো হচ্ছে, হাজার হাজার বলতে অসংখ্য, অসংখ্যটা কি অসংখ্য ফেরেশতাগণ অ্যাঞ্জেলস, তিনি অ্যাঞ্জেলসদের কি বোঝাচ্ছেন থাউজেন্ডস বলেই আর কি, অসংখ্য অ্যাঞ্জেলসরা অ্যাট হিজ ব্রিডিং স্পিরিট, তার অর্ডারের সাথে সাথে দ্রুত গতিতে কি করে, অ্যান্ড পোস্ট বলতে এখানে ট্রাভেল মানে ভ্রমণ করে আর কি, তার অর্ডারের সাথে সাথে তারা ছুটতে থাকে কি ওভার ল্যান্ড অ্যান্ড ওশান, অর্থাৎ জলে এবং স্থলে যেখানে হোক তার অর্ডারের পাওয়ার সাথে সাথে তারা দ্রুত গতিতে ছুটতে থাকে। তারপর কি বলছে, উইদাউট রেস্ট, কোনো বিশ্রাম ক্লান্তি ছাড়াই তার অর্ডারের সাথে সাথে দ্রুত গতিতে ছুটতে থাকে। এখানে দ্রুত গতিতে ছুটতে থাকে দিয়ে বোঝাচ্ছেন যে তারা প্রভুর সেবায় নিয়োজিত আছেন আর কি, এটাকে তিনি বুঝিয়েছেন। তারপর কি বলছেন, they also serve who only stand and wait, they also serve, তারাও সেবা করে কি who only stand and wait, যারা শুধু দাঁড়িয়ে আছে এবং অপেক্ষমান, তারাও সেবা করে যারা দাঁড়িয়ে আছে এবং অপেক্ষমান, কিসের জন্য, প্রভুর অর্ডারের জন্য। প্রভু যখন অর্ডার করবেন তখনই তারা কাজ করবেন বা অর্ডার অনুযায়ী চলবেন, বা অন্যান্য ফেরেশতারা যারা আছেন অ্যাঞ্জেলস তাদের মতো দ্রুত গতিতে ওশান অ্যান্ড ল্যান্ড, অর্থাৎ স্থলে জলে তারা অর্ডার অনুযায়ী যাবেন, এই জন্য তারা যে অপেক্ষমান, এই অপেক্ষমানটাকে তিনি বুঝাচ্ছেন এটা প্রভুর সেবা করা। তো আমরা এই কবিতা থেকে কি বুঝতে পারলাম, জন মিল্টন এখানে কি বলছেন আরেকবার দেখে নেওয়া যাক। জন মিল্টন এখানে তিনি যে অন্ধত্ব বরণ করার জন্য যে আর কি
ভোগান্তি, সে ভোগান্তিটা এখানে উল্লেখ করেছেন। তিনি কি বলছেন যে আমি ভাবছি যে অর্ধেক জীবন পার হওয়ার আগেই আমার অন্তত্ব বরণ কেন করলাম। এটাকে তিনি প্রভুকে দোষারোপ করছেন আর কি, অক্টেভে যেটা। আর সিস্টেতে তো দেখলাম যে সিস্টেতে কি করলেন, ফেরেশতারা যে তার প্রভুর সেবায় নিয়োজিত, তিনি সেবা করেন বা না করেন সেটা তার মানে প্রভুর যায় আসে না, তিনি সেটা বলছেন শেষে। মূলত এই বিষয়টাই এখানে তুলে ধরেছেন জন মিল্টন। আর যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি কি একটি ফ্যান্টাস্টিক সনেট, যেটা আমরা এখন পড়ছি আর কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর আরেকটি সনেট সম্পর্কে আরেকটি তথ্য যেটি হচ্ছে, অন হিজ ব্লাইন্ডনেস, এই সনেটটি কিন্তু সনেট 19 নামে পরিচিত। কেন? জন মিল্টন যখন সনেট লিখেছেন, এই সনেটটা 19 নম্বর সিরিয়াল অর্থাৎ 19 নম্বর সিরিয়ালে পড়েছে, যার কারণে এই সনেটটিকে আমরা সনেট 19 হিসেবে আখ্যায়িত করতে পারি। যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট 18 নামে পরিচিত। কেন? সেটি শেক্সপিয়ার যে সনেটগুলো লিখেছেন, ওই সনেটটি 18 নম্বর অর্থাৎ 18 নম্বরে স্থান পেয়েছে, তাকে আমরা বলি কি সনেট 18। ঠিক এই সনেটটিও তাই, এই সনেটটি জন মিল্টনের 19 নম্বর স্থানে জায়গা পেয়েছে, যে জন্য এটাকে আমরা সনেট 19 বলে থাকি। তো কবিতাটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে আমাদের ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেতে পারো। পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। টিল দেন, বাই বাই।